আমায় টেনে নিয়ে নীল ভাইয়া আমার গালে চুমু দেওয়া মাত্রই শরীরে বিদ্যুতের মতো ঝটকা অনুভব করলাম। বুকটা ধুক করে উঠল, শিহরণ বয়ে গেল সারা শরীরে। ভয়ে কাদা হয়ে গেলাম আমি। অপ্রস্তুত হয়ে পড়লাম নীল ভাইয়ের গায়ের উপর পড়ে থাকায়। বেশ শক্ত হাতে উনি আমার কোমরের দিকটা চেপে ধরে আছেন, যেন উঠতে না পারি। ওনার বুকে এভাবে পড়ে থাকায় মাত্রাতিরিক্ত অস্বস্তি হচ্ছে। বিছানায় দুহাতের ভর রেখে নড়াচড়া করে ওঠার চেষ্টা চালাচ্ছিলাম। এমন সময় নীল ভাইয়া হালকা ধমকে বিরক্তির সুরে বললেন, হোয়াট ইউ আর সো আনরোমান্টিক তারা, ক্যান্ট ইউ বিং রোমান্টিক লাইক মি? ওরে বেটা, তুই রোমান্টিক না, তুই তো লুচ্চু নাম্বার 1। তোর মতো লুচ্চু হতে গেলে তোর থেকে 5 বছরের ট্রেনিং নিতে হবে, তবু শিখতে পারবো কিনা সন্দেহ। ভাইয়া ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। নীল ভাইয়া নাসর বান্দাদের মতো জেদ করে বললেন, না ছাড়বো না, আগে আনসার দাও। আমার মতো হতে পারো না কেন? আপনার মতো হওয়ার কোনো ইচ্ছে আমার নেই, তাই হই না, আর হবও না, বুঝেছেন? কেন হবা না শুনি? বিরক্তি নিয়ে বললাম, ভাই আমাকে ছাড়তে বলছি, প্লিজ লিভ মি। পারলে নিজেকে ছাড়িয়ে নাও, বাধা কে দিয়েছে? হেয়ালি করে কথাটা বলল নীল ভাইয়া। দাঁতে দাঁত চেপে বললাম, একদম হেয়ালি করবেন না ভাইয়া। নীল ভাইয়া ইনোসেন্ট ফেস করে বললেন, হেয়ালি আমি না, তুমি করছো তারা। আমার মতো হতে বলছি, আর তুমি তো হতেই চাইছো না। আমাকে ছাড়ুন। অপর রাগ নিয়ে নীল ভাইয়া দাঁত কেলে আরও বেশি করে আঁকড়ে ধরলেন আমায়। এদিকে দরজা লক করা নেই। বজ্জাত লোকের কি সেদিকে কোনো খেয়াল আছে? এই মুহূর্তে যদি কেউ ঘরে ঢুকে পড়ে তাহলে কি কেলেঙ্কারি অবস্থা হবে? এই অসভ্য লোকটার মান সম্মান নাই থাকতে পারে, বাট আমার তো আছে নাকি? ইজ্জতের ফালুদা হয়ে যাবে। খুব চেষ্টা করছি ওনার হাতে শক্ত বাঁধন হতে মুক্তি পেতে, তবে কিছুতেই কিছু হচ্ছেই না। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হবেই হবে, তা যে করেই হোক। আমার সুস্থ মস্তিষ্ক আমায় একটা প্রবাদ বাক্যের কথা মনে করিয়ে দিচ্ছে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। আমাকেও আঙুল বাঁকাতে হবে। আমার ভেতরে থাকা দুষ্টু মন আমায় একটা জবরদস্ত আইডিয়া দিয়েছে। আই এম 100% শিওর, আইডিয়াটা যদি আমি এখন নীল ভাইয়ের উপর অ্যাপ্লাই করি তাহলে কাজে লাগবেই লাগবে। আমি স্থির হয়ে নীল ভাইয়ের দিকে মায়া মায়া নজরে দৃষ্টি নিক্ষেপ করলাম। তারপর আলতো হাতে জড়িয়ে ধরে ওনার বুকে মাথা রাখলাম আমি। প্রেয়সীর শরীরের আকস্মিক স্পর্শে শিউরে উঠেছে সে। আচমকা তারা যে ওকে জড়িয়ে ধরবে তা নীল কল্পনাতেও ভাবেনি। এটা স্বপ্ন নাকি বাস্তব তা যেন বুঝতেই পারছে না। এমন একটা কনফিউশনিক ফিলিংসে ও কেমন যেন মাতাল মাতাল লাগছে নিজেকে। নীলের টালমাটাল হয়ে পড়েছে তার সব চিন্তা ভাবনা। এতক্ষণে নীল তারাকে ছেড়েও দিয়েছে, তারা ওকে জড়িয়ে ধরাতে নীল এতটাই অবাক যে নীলের সর্বপ্রকার চিন্তাধারা লোপ পেয়েছে। কোনো খেয়ালই নেই অন্যদিকে। কখন যে তারাকে ছেড়ে দিয়েছে নীল তা নিজেও জানে না। ফাঁস গেই বিল্লি ফাঁদ মে। যখনই বুঝলাম নীল ভাই আমার পেতে রাখা ফাঁদে পা রেখে ওনার হাতের বাঁধন থেকে আমায় মুক্ত করে দিয়েছেন, তখন আর দেরি করলাম না। আমি ওনার হাত থেকে ছাড়া পেয়ে এক মুহূর্ত অপেক্ষা না করে ধরপড় করে উঠে আমি বাথরুমে দৌড়। আপাতত আগামী 2 ঘন্টা আমার দেখা পাচ্ছে না নীল ভাইয়া। হি হি হি। এক ঝটকায় নীলের ওপর থেকে উঠে ছুট্টে বাথরুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল তারা। এদিকে নীল রীতিমতো আহাম্মক সেজে হা করে তাকিয়ে আছে সে পথে। মস্তিষ্ক খেলছে না কি হয়ে গেল তার সাথে। মেয়েটাই ভেবে পালিয়ে গেল, তা আবার এত বড় একটা বুদ্ধিমান ছেলেকে বোকা বানিয়ে। প্রায় 2.5 ঘন্টা পর বের হয়েছি বাথরুম থেকে। এই 2.5 ঘন্টা আমি কোমরের উপর বসে থেকে খিলখিল করে হেসে আমি পার করেছি। আমার ক্রমাগত হাসি ছিল ভয়ানক, যাকে বলে পেট ফাটা হাসি। উফ, হাসির ঠেলায় নাড়ি ভুঁড়িতে প্রচণ্ড ব্যথা ধরে গেছে বাপু। তবে যাই হোক, নীল ভাইয়াকে বোকা বানিয়েছে এতেই যেন আমার আনন্দের কোনো শেষ নেই। ওনার মুখটা দেখার মতো ছিল, পুরোই গোবেচারা টাইপ দেখতে লাগছিল ওনাকে। পরোক্ষরে বলতে পারি উনি মাত্রাতিরিক্ত শখ খেয়েছে, যার ফলে এখন পর্যন্ত একটা ডাকও দেয়নি। আহা, আমি কত বুদ্ধিমতী মেয়ে তারা, ইউ আর সো গ্রেট। এটা বলে বলে বাথরুমে থাকা অবস্থায় নিজেকেই প্রচুর আদর করেছি। যদিও নিজেকে নিজের কখনো আদর করা যায় না, কিছু করা যায় না, তাই আয়নায় ভেসে ওঠা আমার প্রতিচ্ছবিকে আমি অনেক কটা ফ্লাইং কিস দিয়েছি। খুশিতে ঘণ্টাখানেক ডান্সও করেছি। ইয়াহু! আজ আমার খুশির যেন সীমা নেই। উৎফুল্লতার প্রকোপে এখন আমার খুব খুব হাসতে ইচ্ছে করছে একটু আগে যেমন বাথরুম কাঁপিয়েছি তেমনি ঘর কাঁপিয়ে হেসে উঠি। তবে সব ইচ্ছেকে প্রশ্রয় দেওয়া যায় না। মনে হয় নীল ভাইয়া ঘুমিয়েছেন। এখন যদি শব্দ করে হাসি তাহলে ওনার বিভোরে থাকা ঘুম ভেঙে যাবে
আর ভাঙলেই আমার প্রবলেম। বাথরুম থেকে বেরিয়ে বেডের পাটাতনের দিকে দাঁড়িয়ে ভালো করে উকিঝুঁকি মেরে বুঝলাম নীল ভাইয়া সত্যিই ঘুমিয়েছেন। পা টিপে নিঃশব্দে হেঁটে চুপটি কোরোনার পাশে শুয়ে পড়লাম, তবে মাঝখানে কোলবালিশটা দিয়ে। আজ আমার ভয় লাগছে না, যেহেতু উনি ঘুমিয়ে আছেন, তাই জড়িয়ে ধরার প্যারা আজ আর কপালে নেই। নিশ্চিন্তে ঘুমানো যাবে বাপু। নীল ভাইয়ের ঠিক বিপরীত দিকে মুখ ঘুরিয়ে চোখ বুজে শুয়ে আছি আমি। আয়তুল কুরসি সূরা সবেমাত্র মনে মনে পড়ে শেষ করেছি। ঘুমের দোয়া পড়তে যাব এমন সময় কোনো একটা কলা গাছ আমায় জড়িয়ে ধরলো ফট করে। কয়েক সেকেন্ড ভয়ে থতমত খেয়ে চুপ করে থাকার পর সুপ্ত মস্তিষ্ক জানান দিল এটা কলা গাছ নয়, নীল ভাইয়া। উনি ঘুমু ঘুমু কণ্ঠে আমায় বললেন, এত দেরি হলো কেন তোমার আসতে? জানো না আমার তোমাকে ছাড়া ভালো লাগে না। ওনার কথা বলার স্টাইল শুনে বেশ বুঝতে পারছি ঘুমের মধ্যে ভুলভাল বকছেন উনি। অবশ্য আমিও এমন করি ঘুমের মাঝে, কি থেকে কি বলি, যার না আছে আগা না আছে মাথা। আমি ঘাপটি মেরে শুয়ে থাকলাম। নীল ভাই আমায় শক্ত করে চেপে ধরে এলো পাথারি ঘাড়ে চুমু খেতে লাগলো। এমা, লোকটা ঘুমের মধ্যে পাগলামি করছে। ইয়া মাবুদ, এ আমি কার পাল্লায় পড়লাম? সকালের ঝকঝকে রোদের উত্তাপহীন আলো চোখে পড়তেই ঘুম ভাঙল নীলের। শোয়া থেকে উঠে বিছানায় বসে আড়মোড়া ভাঙল নীল। অতপর তার পাশে শুয়ে থাকা ঘুমন্ত মেয়েটার দিকে এক ঝলক তাকালো নীল। রোদের এক পরন্ত কমলা রঙা আলো সরাসরি এসে তারার গলা আর চোখে পড়েছে। চোখে রৌদ্র আলো পড়ায় মেয়েটার যেন বিরক্তির শেষ নেই। একটু পরপরই মুখ কাচুমাচু করে বিরক্তির ভাবটা বহিঃপ্রকাশ করছে তারা। নীল ফিক করে হেসে উঠল। তারার চেহারায় বিরক্তিকর ভাব দেখে নীল মজা পাচ্ছে, হাসিও পাচ্ছে খুব। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রিয়তমার মধু মুখটি দর্শন পেয়ে কোনো প্রেমিক পুরুষ কিনা না হেসে থাকতে পারে, তাই নীলও পারছে না। তারার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে নীল বুঝল শুধুমাত্র রৌদ্রের আলোর প্রকোপেই তারা বিরক্ত নয়, ওর একগাদা বিরক্তির পেছনে আরেকটা কারণ, ওর মুখে পড়ে থাকা কিছু বিস্তর চুল। মাথার ওপর ঘুরছে সিলিং ফ্যান, কৃত্রিম হাওয়ার বহরে সামনের চুলগুলি উড়ে এসে চোখে মুখে পড়ে সুরসুরি দিচ্ছে বারবার। নীল তারার পাশ বরাবর হেডবোর্ডের সাথে হেলান দিয়ে গায়ে বসল। ডান হাতের 4টা আঙুল দিয়ে কপালের চুলগুলো সরিয়ে দিল। এবার রোদের বাকি আলোটুকু ছড়িয়ে পড়ল তারা সারা মুখে। জবরদস্তি চোখ মুখ খিঁচে রেখে শুয়ে আছে তারা, বিরক্তির হার একেবারে শতাধিক। নীল মুচকি হেসে তারার মুখে সামনের হাত উঠিয়ে কৃত্রিম ছায়ার সৃষ্টি করলো। চোখের পাতায় ছায়া পড়ায় তৃপ্তি নিয়ে ঘুমাতে লাগলো তারা। তারার তৃপ্তি দেখে কেন জানি নীলের হিংসে হতে লাগলো। কি নিদারুণ আরামে শান্তিময়ী ঘুমে আচ্ছন্ন তারা, অথচ নীল তো ওর মতো করে আরামে ঘুমাতে পারছে না। এত শান্তিও আসছে না ছেলেটার মাঝে, এতে হিংসে হওয়ারই কথা। তারার মুখের সামনে থেকে হাত নামিয়ে রাখলো নীল। আগের মতোই প্রখর রৌদ্রালো এসে গ্রাস করলো তারার সমস্ত মুখমণ্ডলকে। আবারও তারা বিরক্ত হলো। নীল প্রসন্ন হাসিতে ঠোঁট রাঙালো, এবার একটু শান্তি লাগছে। তারার আরামবহুল ঘুম দেখে জ্বলছিল সে ভেতরে ভেতরে। নীল তারার মুখের ওপরে হাত উঠিয়ে আবার ছায়া দিল ওকে, তারপর পুনরায় নামিয়ে ফেললো হাত। এভাবে একাধিকবার হাতের সাহায্যে খেলতে লাগলো তারার সাথে নীল। যখন নীল হাত নামিয়ে ফেলছে তখন তারা অস্বস্তির কারণে মুখ কিরমির করে নড়েচড়ে উঠছে। যখন ওর মুখে ছায়া পড়ছে তখন আবার দ্বিগুণ শান্ত হয়ে তৃপ্তি নিয়ে ঘুমাচ্ছে। নীল খুব এনজয় করছে এই মুহূর্তটাকে। একবারও তারার শরীরে রোদের ছায়া বিরক্তি ছড়াচ্ছে, আবার সেই রোদ আটকে তারাকে পরম যত্নে আগলাচ্ছে। নীলের ভেতরে এখন অন্যরকম ভালো লাগা কাজ করছে। সুখ সুখ ফিলিংস আসছে এটা ভেবে যে ও যেমন তারাকে আগলে রাখার ক্ষমতা রাখে, ঠিক তেমনি তারার অস্বস্তির কারণও হতে পারে। তারার শরীর মন সবখানেতেই মিশে থাকতে চায় নীল। তারার ব্যথার কারণ হতে চায় ও, আর এটাও চায় ব্যথার মলমটাও সেই হোক। নীল মৃদু হেসে তারার কপালে হাত বুলিয়ে দিল। তারা এসবের কিছুই জানে না, সে তো ঘুমে বিভোর। কপালে কয়েকবার হাত বুলিয়ে দিতে গিয়ে নড়ে চড়ে উঠল তারা। নীল ওর হাত নামিয়ে ফেলল। ম্লান হেসে পুনরায় তাকে বিরক্ত করার খেলায় নেমে পড়ল নীল। জানি না সকাল সকাল কোথা থেকে এত আলো লাগছে, উফ, একটু পরপর আলো ভেনিশ হয়ে যাচ্ছে, ঠিক আবার কোথায় থেকে এসে আছড়ে পড়ছে চেহারায়। তোমার খামখেয়ালিপনায় আমার আদুরে আলাপন, তোমার খামখেয়ালিপনায় আমার আদুরে আলাপন, বিরক্তি ভরা মুখে আটকে যায় দৃষ্টিকোণ। সকাল সকাল কারো সুমিষ্টি কণ্ঠস্বর শুনে আমার ঘুম হালকা হয়ে এলো। পিট পিট করে তাকিয়ে শঙ্কিত হয়ে গেলাম।
অবাক হলাম, দেখি নীল ভাই আমার পাশে বসে আছেন, তাও আবার আমার দিকে একনিষ্ঠ মনোযোগী হয়ে। আমায় তাকাতে দেখে উনি অবিশ্রান্ত হাসলেন। তার মানে কবিতায় নীল ভাইয়াই বলছিলেন। আচ্ছা, সকাল সকাল কবিতা শোনানোর মানে কি? কিছু বুঝতে পারছি না আমি। দু হাতে ভর করে হাতের সাহায্যে শোয়া থেকে উঠে বসলাম। তৎক্ষণিক নীল ভাইয়া মিষ্টি হেসে মোলায়েম কণ্ঠে বললেন, গুড মর্নিং পিচ্ছি পাখি, ঘুম কেমন হলো তোমার? সপ্তপর্ণে আড়মোড়া ভেঙে ভ্রু বাঁকিয়ে তটস্থ গলায় বললাম, আপনি তখন ওটা কি বললেন নীল ভাইয়া? কি বললাম? তোমার খামখেয়ালিপনায় আমার আদুরে আলাপন, বিরক্তি ভরা মুখে আটকে যায় দৃষ্টিকোণ। এটা কি কবিতা ছিল? এত অদ্ভুত কেন শোনালো বলুন তো? কবিতা তো বটেই, তবে কি বলো তো, এটা কিন্তু সাধারণ কোনো কবিতা নয়, স্পেশাল কবিতা এটা। স্পেশাল কবিতা? কেন কেন? স্পেশাল এই জন্য কারণ এটা একটা প্রেম কবিতা, যা আমি তোমায় ডেডিকেট করে বলছি। যেহেতু তোমায় নিয়ে লেখা, তাই এটা অটোমেটিক্যালি স্পেশাল হয়ে গেছে। কোনো স্পেসিফিক কাউকে ডেডিকেট করে সব কিছু স্পেশাল হয়, বুঝছো পিসিটা? শিশু সুলভ উদাস কণ্ঠে বললাম, এটা রাইটার কে ভাইয়া? উনি নির্ভীক চাহনিতে তাকিয়ে ভাবলেশীন হয়ে বললেন, আমাকে কি তোমার চোখে পড়ছে না বাবুনি? এটার রাইটার অফকোর্স তোমার হাজব্যান্ড, লুকিং ডেশিং জামাই। ভাব নিয়ে কথাটা বলল নীল ভাইয়া। আমি গাল ফুলালাম, গলা খাকারি দিয়ে বললাম, বাবুনি? এই আমাকে আপনার বাবু মনে হয়? উনি বিগলিত হেসে বললেন, মনে হবার কি আছে, তুমি তো একটা বাবুই, আমার পিচ্ছি বাবুনিটা। আহ্লাদি গলায় কথাটা বললেন উনি। আমি জোরাল কণ্ঠে বললাম, আপনি আমায় কোন বিবেকে বাবুনি ডাকছেন বলুন তো? আর একবার যদি ওসব বাবু টাবু ডাকেন না, তাহলে কিন্তু আমি আপনাকে আব্বু ডাকবো, আব্বু। নীল ভাইয়া খ্যাক খ্যাক করে হেসে দিলেন। তারপর আমার দিকে ঝুঁকে ডেভিল স্টাইলে বললেন, আমি তোমার বাবুর আব্বু হবে বেবি, তোমার আব্বু নয়। অকপট রেগে বললাম, আমার বাবুর আব্বু? আপনি কেমন করে আমার বাবুর আব্বু হবেন শুনি? বললেই হলো নাকি? কেমনে হব তা বলবো না বেবি, সময় হলে প্র্যাকটিক্যালি দেখে নিও। শুধু মুখে বলছি না, হয়ে দেখাবো। আই চ্যালেঞ্জ ইউ। আমি জোরজুলুম করে ঠোঁটের কোণে একটা ফিসেল হাসি এঁটে বললাম, চ্যালেঞ্জ তো? ওকে ওকে, আমিও দেখে নেব আমার বাবুর আব্বু কেমনে হন আপনি। এই যে আজ বুক ফুলিয়ে কনফিডেন্ট নিয়ে চ্যালেঞ্জ করলেন না, আপনার এই কনফিডেন্ট একদিন ওভার কনফিডেন্ট হয়ে আক্ষেপের সাগরে ডুবে হাবুডুবু খাবে। বিকজ আমার কোনো বাবু হবে না, আর হলেও তার বাবা আপনি হবেন না। আপনার মতো একটা বিরক্তিকর লোকের কাছাকাছি থাকাও পাপ, বলতে গেলে মহাপাপ। আমার অপমানী উক্তিটি শেষ করে বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হতে বাথরুমে গেলাম আমি। বাথরুমে ঢুকেও বিড়বিড় করে ডজনখানে গালি দিলাম নীল ভাইয়াকে। ব্যাটার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কি শখ! আহা, ওর এই শখটা কখনো পূরণ হবে না, বিকজ আমি ওনাকে মেনে নেব না, নেভার নেভার। অন্যদিকে নীল মিটমিট করে হেসে খুন। মেয়েটাকে জ্বালিয়ে বড্ড মজা লাগছে ওর। মনে মনে রহস্যময়ী হাসি হেসে আওড়াচ্ছে। বাবু আসবে আর তার বাবাও আমি হব পিচ্ছিটা। তোমাকে ঘিরে আমার হৃদয়ে থাকা অনুভূতিগুলোকে আমি নিজ দায়িত্বে তোমার মনে পৌঁছে দেব। তুমি বাধ্য হবে আমায় ভালোবাসতে। প্রতি মুহূর্তে তোমায় বোঝাবো আমি আমার ভেতর ঘরের কতটা জুড়ে তোমার বসবাস। নীল তারার গল্প ভালোবাসাহীন হবে না তারা। গল্পটা একদিন সবার সাপেক্ষে পূর্ণতা পাবে, পেতেই হবে, দেখে নিও তুমি। রেডি হয়ে বসে আছি মামাইদের অপেক্ষায়, আজ ওরা এসে আমাদের নিয়ে যাবে। তবে যাবে শুধু নীল ভাইয়া, আমি না। আজ সকালে ব্রেকফাস্ট করার পর শিশির ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, অ্যাক্টিংটা যদি ঠিকঠাক করতে পারি তাহলেই কেল্লাফাতে। এখন শুধু প্ল্যান মাফিক সব হলেই বাঁচা। গাল গড়িয়ে পড়ছে ফোটায় ফোটায় কৃত্রিম অশ্রুজল। আমার পরনে এখন গোলাপি রঙা সুতি শাড়ি, আর যার কোল বরাবর অংশ ভিজে গেছে আমার চোখের পানিতে। সোফার এক কোণে দুঃখিনী মেয়ের বেশ ধরে বসে বসে শোকাহত মুহূর্ত পালন করছি আমি। মাঝে মাঝে ফোপাচ্ছি, আবার কখনো কখনো কান্নার রোল জুড়ে দিচ্ছি। এটাই স্বাভাবিক। কান্না করার স্প্রে দিয়েছি, তাই বলেছি এটা কৃত্রিম চোখের পানি। আসলে ঢং করে আমি আবার খুব একটা কাঁদতে পারি না, কিন্তু না কাঁদলেও যে আমার কার্য সিদ্ধ হবে না, তাই আমাকে ভাইয়া এই স্প্রেটা দিয়েছে। আমার বাড়ির প্রায় সবাই বড্ড বিরক্ত আমার আচরণে, বিশেষত আম্মু, বড় আম্মু, ভাবিরা, আর একজন, সে হলো নীল ভাইয়া। অবশ্য ওদের বিরক্ত হওয়ার পেছনে একটা যথাযথ ব্যাপার আছে বই কি, ওটা পরে বলছি। আম্মুকে দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলবে, যেখানে আবার মা জননী রাগের চোটে আমাকে খেয়ে ফেলবে ভাব এমন করছে, সেখানে স্বয়ং আমার বাপ ভাই একেবারেই শান্ত। শিশির ভাইয়ের শান্ত থাকার পেছনের কারণ কেউ জানে না আমি ছাড়া।
আর আব্বুর চুপ থাকার কারণটা আমাকে ঘিরে। বাপের একমাত্র মেয়েগুলো একটু আদরেরই হয়। আমার বংশে তো আবার বাপের মেয়ে মানে আদরের দুলালি। আব্বুকে আমার জন্মের পর থেকে আজ পর্যন্ত কখনো খুব একটা রাগ করতে দেখিনি। উনি বরাবরই শান্ত স্বভাবের মানুষ, আর আমার ওপর তো কখনোই রাগ করতে বা বিরক্ত হতে দেখিনি। আমার এই জীবনে আমায় একটা ছোট্ট ধমক পর্যন্ত দেয়নি। ভীষণ ভালোবাসেন আব্বু আমায়। ছোটো বড় সব আবদার পূরণ করেছে, শুধু বিয়ের বেলাতেই করেনি। তবে আমি ড্যাম শিওর আমার চোখের পানি আজ আব্বুকে নির্ঘাত গলিয়ে ফেলেছে। মুখের এক্সপ্রেশন তাই বলছে। আসল কাহিনীটা হলো এই যে, মামনিদের বাড়ি থেকে আমাকে নিতে আসার পর থেকেই সবার সামনে দুঃখিনী হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। তবে তাতে কাজের কাজ কিছু হয়নি। এরপর যখনই মামাই মিনিট 10 আগে রওনা হওয়ার কথা বললেন, তখনই আমি যাব না বলে শুরু করে দিলাম মরা কান্না। আমার কান্না দেখে সবাই পড়ে গেল বিহরে। আহা, কি অপরূপ ছিল সে দৃশ্য। সায়রা ভাবির মুখটা ছিল একদম কাঁদো কাঁদো, মামাইয়ের মুখ ছিল থমথমে, নীরব ভাইয়ের ফেস এক্সপ্রেশন ছিল অবাকীয়। হয়তো কখনো ভাইয়া আমায় এত কাঁদতে দেখেনি। আমি যাব না শুনে নীল ভাইয়ার আগে গসতে গসতে আমায় তৎক্ষণিক শক্ত গলায় ধমক মারায় কান্নার গতি বাড়ালাম আমি। অতপর মামাই নীল ভাইয়াকে গম্ভীর স্বরে ধমকে চুপ করিয়ে দিয়েছিলেন। ভেবেছিলেন সবাই হাল ছেড়ে দেবে, এমনকি দিয়েছিল। আমায় রেখে রওনা হওয়ার সিদ্ধান্ত নিল সবাই। ওপর ওপর কাঁদলেও ভেতরে ভেতরে আমি ছিলাম খুশিতে আত্মহারা। কিন্তু তখনই আমার খুশিতে পানি ঢেলে দেয় আম্মু। মামাইকে বলল আমায় ওদের সাথে নিয়ে যেতে। মামাই আমার দিকে একবার মায়া নজরে তাকাতেই সোফায় আয়েশ করে বাবু হয়ে বসে শুরু করলাম মেকি কান্না। কাঁদতে কাঁদতে সবার দিকে তাকিয়ে দেখি তখনও সবার একই অবস্থা, মানে সবার মুখের এক্সপ্রেশন আগের মতোই অপরিবর্তিত। তারা, আমি তোকে উঠতে বলছি। কাঠ গলায় কথাটা বললেন আম্মু। আমি ফুপিয়ে ফুপিয়ে বললাম, আম্মু আমি যাব না, আমি এখানে কয়েকদিন থাকবো প্লিজ। খবরদার, ফ্যাস ফ্যাস করে কাঁদবি না, থাকার সময় আরও আসবে, তুই এখন ওদের সাথেই যাবি। না আমি যাব না, আমার এখন যেতে মন টানছে না আম্মু, আমি যাব না, প্লিজ আমাকে পাঠিও না প্লিজ। অনুরোধী কণ্ঠে কথাটা বললাম। আম্মু আমায় খুব জোরে ধমকে বললেন, আমি যেতে বলেছি মানে তুই যাবি, আর আজই যাবি নয়তো। আহা চুপ কর তো, তুমি আমার মেয়েকে এভাবে বকতে পারো না নাহিরা। মনে রেখো, তারা এখন শুধু তোমার একার মেয়ে নয়, ও এখন আমার বাড়ির পুত্রবধূ, আমার বাড়ির লক্ষ্মী। আম্মু কথা শেষ করার আগেই মামাই কথার মধ্যে ডান হাত ঢুকিয়ে কথাটি বললেন। আম্মু অধৈর্য হয়ে বললেন, বকসি কি আর সাধে, ও এখন তোমাদের বাড়ির বউ, আর নতুন বউকে সংসারের সব দায়িত্ব নিতে হয়। ওকে বুঝতে হবে যে ও তোমাদের বাড়ির বউ, ওর বিয়ে হয়ে গেছে, ওর কাঁধে এখন অনেক দায়িত্ব। শ্বশুরবাড়ি এখন থেকে ওর আসল বাড়ি, আর ওকে ওখানেই আজীবন থাকতে হবে। জেদ ধরে লাভ নেই, তুই শুনতে পাসনি, তুই আজকেই তো শ্বশুরবাড়ি যাবি আমাকে উদ্দেশ্য করে। আব্বু তখনই তপ্ত কণ্ঠে আম্মুকে বলল, এই তুমি চুপ করো, আমার মেয়ে থাকতে চেয়েছে তাইও থাকবে। আম্মু ঝাঁঝালো স্বরে ধমকে বললেন, বেশি কথা বলবা না, যেটা বোঝো না তা নিয়ে ঘাটবে না তুমি, নতুন বউরা বাপের বাড়িতে থাকে নাকি। এবার আমি নীরবে কেঁদে ফেললাম। গ্লিসারিন স্প্রের কারণে নয়, আমার আম্মুর এমন হৃদয় ভগ্ন কথা শুনে আত্মা ফেটে যাচ্ছে, তাই তো কেঁদে ফেলেছি আমি। আমি কি আম্মুর কাছে এতটাই বোঝা হয়ে গেছি, আমাকে রাখতে পর্যন্ত চাইছে না? কবে থেকে হলো আমার আম্মু এত কঠোর, কবে থেকে হয়ে গেলাম তার কাছে আমি এতটা অপ্রিয়? চোখ মুছে উঠে দাঁড়ালাম, তারপর সায়রা ভাবিকে উদ্দেশ্য করে বললাম, আমি যাবো ভাবি, চলো দেরি হয়ে যাচ্ছে। এটা বলে আমি কয়েক ধাপ পা এগোতেই মামাইয়ের ডাক পড়ল। উনি আদেশি বাক্যে বললেন, দাঁড়াও মামনি, তুমি এখানেই থাকবে, আমাদের সাথে আজ তুমি যাবে না। তোমার যতদিন ইচ্ছে ততদিন এখানেই থাকবে, ইচ্ছের বিরুদ্ধে কখনো কিছু করতে নেই। একটু থেমে, নাহিরা খবরদার বলে দিচ্ছি, আমার মেয়েকে তুমি বকবে না। খাবার ফুরিয়ে যাওয়ার ভয়ে যদি ওকে রাখতে না চাও তাহলে বলো, আমি চাল ডাল কিনে দিয়ে যাব। তোমার আপত্তি শুনে এমনটাই মনে হচ্ছে আমার। শোনো, আমি তোমার কাছে আমার বাড়ির লক্ষ্মীকে আমানত স্বরূপ রেখে যাচ্ছি, কয়েকদিন পর আবার এসে নিয়ে যাব। মামাইয়ের কথায় কোনো রূপ প্রতিক্রিয়া না দেখে আম্মু একেবারে মিউট মুডে চলে গেলেন। অতপর মামাই নীল ভাইয়াকে উদ্দেশ্য করে বললেন, চলো বাবা, আমরা বরং রওনা দেই। নীল ভাইয়া নীরব ভাইয়ের পাশে দাঁড়িয়েছিল। আমি তাকিয়ে দেখলাম ওরা দুজন কি যেন ফিসফিস করছে। আমি সন্ধানু নজরে চেয়ে থেকে বোঝার চেষ্টা করলাম ওরা কি নিয়ে আলোচনা করতে পারে, তবে ব্যর্থ হলাম পরক্ষণেই। দুজনের ফিসফিস পর্ব শেষ হলো। মিনিট 3 পর নীরব ভাইয়া মামাইয়ের পাশে গিয়ে দাঁড়ালো। অতপর মিনমিনে কণ্ঠে মামাইকে বলল, বাবা, তারা এখানে থাকবে ভালো কথা, আমাদের কারো কোনো দ্বিমত নেই, কিন্তু আব্বু আমাদের উচিত নীলকে মানে নীল তারাকে একসাথে রেখে যাওয়া। তারাকে একা একা রেখে যাওয়া কি ঠিক হবে বলো?
মামাই নীল ভাইয়ার দিকে এক নজর ভুরু কুঁচকে তাকালেন, গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়লেন, কী ব্যাপার নীল, এসব কি? নীল ভাইয়া মাথা চুলকে ইতস্তত গলায় বললেন, না মানে বাবা, আমি যদি থেকে যেতে পারতাম আর কি। নীল ভাইয়ের কথা শুনে ভয়ে কেঁপে উঠলাম আমি। উনি যদি সত্যি থেকে যান তো সর্বনাশ হয়ে যাবে আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে। আল্লাহ গো, প্লিজ এটা তুমি করো না গো। মামাই আমার দিকে একবার তাকালেন, তখন আমি দুঃখিনী মেয়ের মতো টলমলো চক্ষুসহ দাঁড়িয়ে দাঁড়িয়ে শোক যাপন করছি। মামাই আমার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে নীল ভাইয়ের দিকে শান্ত গলায় উক্তি ছেড়ে দিলেন, না নীল, তুমি এখানে থাকতে পারবে না, ব্যবসার অনেক চাপ, এদিকে আবার আমার ইলেকশনের কালেকশন আছে, নীরব একা কাজগুলো সামলাতে পারবে না, তাই তোমাকে যেতে হবে নীল। নীল ভাইয়া মাথা নাড়লেন। ওনার মুখ দেখে মনে হচ্ছে নীল ভাইয়ার বেশ মন খারাপ। তা যা হোক, আমার তাতে কি, এই বদমাশ রাক্ষসটা আমার বাড়ি থেকে চলে যাবে, এতে আমি ঢের খুশি। সারাভাবে আমার গা ঘেঁষে এসে দাঁড়িয়ে আদো আদো গলায় শুকনো মন খারাপ হেঁটে বলল, ও দেবরানী, আমাদের সাথে চলে গেলে হতো না গো? আমি ওখানে গিয়ে তোমায় অনেক মিস করবো। তারা সবচেয়ে বেশি মিস করবে যে, সে হলো নীল। চলো না রে বনু। ভাবি, তুমি বুঝতে পারছো না, আমার যেতে একদম ইচ্ছে করছে না, পরে যাব, তুমি প্লিজ মন খারাপ করো না। হ্যাঁ। ভাবি আমার গালে হাত রেখে ফিসেল কণ্ঠে বলল, আমি না হয় মন খারাপ নাই করলাম, কিন্তু আমার বউ পাগল দেবরজির কি হবে ভাবতে পারছো তুমি? তোমার শোকে কী যে হবে ছেলেটার, আল্লাহ মালুম। আচ্ছা, সাবধানে থেকো তুমি দেবরানী, আর ঝটপট চলে আসবে, কেমন? আমি মৃদু হেসে সম্মতি জানালাম, মুখে কিছু না বলেও মনে মনে আওড়ালাম, আমি আর যাচ্ছি না ভাবি, খুব বেশি দিন আর তোমার দেবরের বউ হয়ে থাকবো না আমি। বিছানায় পায়ের ওপর পা তুলে আইসি হয়ে বসে ফোন ঘুতাচ্ছি। সপ্তাহখানিক পর আজকে মেসেঞ্জার চালাচ্ছি। চ্যাট লিস্ট স্ক্রল করতে গিয়ে বেশ কিছু মেসেজ আসলো আমার কাছে, কলেজ ফ্রেন্ডদের মেসেজ, আর তার মধ্যে একটা জয়েরও মেসেজ। এক এক করে মেসেজগুলো চেক করে হতাশ হলাম আমি। সবারই এক কথা, কিরে বিয়ে করলে অথচ দাওয়াত দিলি না? সবার লাস্টে জয়ের মেসেজ সিন করলাম। এত মেসেজের ভিড়ে বেচারিকে হারিয়ে ফেলতে গিয়েও ফেলিনি। ওর মেসেজটা সিন করেই হেসকি উঠে গেল আমার। জয়া বেশ কয়েকটা পিক দিয়েছে, সবকটাই আমার আর নীল ভাইয়ের বিয়ের। গোল্ডেন শেরওয়ানিতে দেখা যাচ্ছে নীল ভাইয়াকে, ওনার সারা মুখে তৃপ্তির অনল। এদিকে আমি লাল লাল চোখ করে কোনো অনির্দিষ্ট জায়গায় চোখ নামিয়ে রেখেছি। মন মেজাজ প্রচণ্ড খারাপ ছিল, চেহারায় দুর্বিষহ অবস্থা, কাজল লেপটে ছড়িয়ে পড়ে আছে চোখের নিচে, চোখ ফুলে ডাম্বল হয়ে আছে। মাশাল্লাহ, পুরাই বিউটিফুল পেতনির মতো লাগছে দেখতে। পিক দেখতে দেখতে জয়া একটা টেক্সট করলো আমায়, সেখানে ক্যাপিটাল লেটারে বাংলিশে লিখছে, দেখ নীল ভাইয়াকে কত কিউট লাগছে, তোকেও দেখতে কিউট লাগছে রে, পারফেক্ট মেড ফর ইচ আদার। মেসেজ সিন করে মনোযোগী নজরে দৃষ্টি নিক্ষেপ করলাম বিয়ের ছবিতে, ওনার কিউট ফেসটায়। সত্যি বলতে গেলে একে দেখে না চাইতে অটোমেটিকলি আমার জবানে মাশাল্লাহ শব্দটা চলেই আসে। সারাদিন একটা কথাই সবাইকে বলে বেড়াতে ইচ্ছে করে, এ ছেলে ছেলে না, এটা তো পুরোই ক্রাশের ডিব্বা, হি হি হি। লাস্ট টাইম নীল ভাইয়ার স্যাড ফেস দেখেছিলাম আমি, উনি যাওয়ার সময় আমার পানে বেশ অসহায় ভঙ্গিতে মায়া মায়া নজরে তাকিয়েছিলেন। ওনার মায়াবী নজর দেখে আমার নিজেরও অদ্ভুতভাবে কেমন যেন মায়া হচ্ছিল, জানি না কেন। আধাশোয়া অবস্থায় চোখ বুজে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর নীল ভাইয়ের স্যাড চেহারাটা ফুটে উঠল আমার চোখের পাতায়। ওনার চাহনিতে একরাশ নীরবে একা মন খারাপ মিশেছিল তখন। চোখ দুটো দেখে মনে হচ্ছিল তারা কাঁদতে চায়। শেষবার ওনার চোখে আমি সুপ্ত পানিকণার লেশ দেখছি। এমনকি আমি এখানে থাকবো শুনে নীল ভাইয়ের চোখে রাজ্যের সব অসহায়ত্ব এসে জড়ো হয়েছিল। সবটাই আমি ওনার আড়ালে দেখে নিয়েছি। মাত্র কয়েক ফিট দূরত্বে দাঁড়িয়েছিল নীল ভাইয়া, তাই ওনার চোখ মুখের হালচাল বুঝতে খুব বেশি একটা সমস্যা হয়নি আমার। শেষবার ওনার চোখে আমি অসহায়ত্বের ছাপ দেখেছি। আমি এখানে থাকবো শুনে নীল ভাইয়ার সারা মুখ শুকিয়ে মলিন হয়ে গিয়েছিল। চোখ দুটো দেখে মনে হচ্ছিল কাঁদতে চায় তারা। ওনার চোখে আমি স্পষ্ট দেখেছি সূক্ষ্ম পানিকণা, বিষণ্ণতার ছাপ, দলাপাকা মন খারাপের আঁচড়। নীল ভাইয়া আমার দিকে করুণ মায়া মায়া নজরে তাকিয়েছিলেন সেই সময়। তা দেখে আমার নিজেরও কেমন যেন মায়া হচ্ছিল। সুপ্ত মস্তিষ্ক আমায় মাঝে মাঝে ভাবতে বাধ্য করে, হঠাৎ করে নীল ভাইয়া কেমন করে এমন হয়ে গেল। আগে তো উনি এমন ছিল না, কিন্তু এখন যে ছেলের কানে প্রেম ঘটিত কোনো শব্দ গেলেই চৌড়িয়ে আমার গালে কালো দাগ ফেলে দিত, সেই ছেলেটাই আজকাল আমায় প্রেম কবিতা শোনায়, আমায় সারাক্ষণ ভালোবাসি ভালোবাসি বলে বেড়ায়। বিষয়টা নিতান্তই বিস্ময়কর আমার কাছে। কখনো কখনো মনে হয় উনি অকারণেই রসিকতা করছেন আমার সাথে।
ওনার অদ্ভুত আচরণের সবই মিথ্যে অভিনয়, অর্থহীন। আবার হঠাৎ যখন ওনাকে খুব গভীর পর্যবেক্ষণ করি তখন মনে হয় না ওনার এত শত পাগলামি, আমার প্রতি তৃষ্ণা কাতরতা, অবুঝতা বিমূঢ় আচরণ এসব মিথ্যে নয়, অভিনয় নয়, অর্থহীন নয়। ওনার পাগলামি, কেয়ারিং, বেকুলতা এগুলো সব ওনার ভালোবাসার বহিঃপ্রকাশ। ওনার পাগলাটে ভালোবাসার অনুভবকৃত প্রকাশিক ভঙ্গি, ওনার আচরণগুলো। চোখ খুলে বাইরের দিকে তাকালাম আমি। আমার বিছানা থেকে তাকালে সরাসরি দক্ষিণে থাকা জানালা দেখা যায়। উঠে গিয়ে জানালায় দাঁড়ালাম, আকাশের পানে একনিষ্ঠ দৃষ্টিতে তাকালাম। সন্ধ্যা ঘনিয়ে রাত হওয়ার পালা এখন। সারা আকাশ গুধূলি বেলার ধূসর রক্তিম লালে রঞ্জিত হয়ে উঠেছে নিরন্তনভাবে। নানান রকম পাখির কিচিরমিচিরের আওয়াজ কানে ভেসে আসছে। পাখিরা সব নিজ নীড়ে ফিরে যাওয়ার ব্যস্ততায় আসন্ন। এক নয়নে তাকিয়ে থাকতে থাকতে চোখ লেগে ঘোলা হয়ে আসলো। পলকহীন তাকিয়ে থাকার কারণে চোখের কুর্নিশে পানি এসে জড়ো হয়েছে। ছোট্ট একটা শ্বাস ফেলে দৃষ্টি নামিয়ে নিলাম। অতঃপর আমার চোখ পড়ল আমাদের বাড়ির বাগানে থাকা দোলনাটার উপরে। ওই দোলনার সাথে জড়িয়ে আছে আমার জীবনের অনেক স্মৃতি। নীল ভাইয়ার দেওয়া কিছু স্মৃতিও পড়ে আছে ওই দোলনার আঙিনায়, শেষ বিকেলের ওই দিনটার কথাও জুড়ে। গোধূলি বেলার শেষ প্রহরে এমন রোমাঞ্চকর মুহূর্তে কান ধরে দাঁড়িয়ে আছে তারা। পায়ের ওপর পা তুলে আয়েশ করে বসে দোলনায় ঝুলতে থাকা সুদর্শন এক ছেলে তারাকে এভাবে দাঁড় করিয়ে রেখেছে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তারা। তার ঘাড়ে, কপালে, নাকে জমে আছে চ্যাপচ্যাপে ঘাম। কপালের চুলগুলো সব লেপ্টে আছে এলোমেলোভাবে। নড়াচড়া করলে ঠাস করে দিব এক থাপ্পড়। ভালো করে দাঁড়া, আর এক পায়ের ওপর পা রেখে দাঁড়িয়ে থাকবি। তুই কত বড় হয়ে গেছিস তা আজ আমি দেখতে চাই। তারা কাঁদো কাঁদো নজরে নীলের দিকে তাকায়। নির্বিকার চাহনিতে তাকিয়ে দমিয়ে রাখার রাগ চেপে জোরপূর্বক হাসি হাসছে নীল। তা দেখে তারার অবস্থা আরও বেকাহিল। সে নীলের দিকে অসহায় নজরে তাকিয়ে ভীতু কণ্ঠে বলল, ভাইয়া ছেড়ে দাও না প্লিজ। স্কুল শেষে কোচিং করে মাত্র ফিরছি, হাত মুখও ধোয়া হয়নি এখনও, সারা মুখ জ্বলছে। এই মারখাই গরমে গবাদি পশুর মতো দাঁড় করে রেখেছো নীল ভাইয়া, একটু কি দেওয়া হয় না তোমার? বলো বলো। সেটা চুপ করে দাঁড়িয়ে থাকো। আগে আমার জবাব দে, ভরপুর দুপুরে পার্কের পাশের ওই পুকুর ধারে কী করছিলি তুই? আর ওই ছেলেগুলোই বা কে ছিল? ও, ক্লাস ফাঁকি দিয়ে সব গাঞ্জাখোর টোকাই পোলাপানদের সাথে লটর পটর করে ঘুরে বেড়াচ্ছিস? বেয়াদব মেয়ে। এই তোমার মুখে ব্রেক লাগাও ভাইয়া। ওরা মোটেও কোনো গাঞ্জাখোর বখাটে পোলাপান না, ওরা আমার বন্ধু। তোমার কথা শুনে মনে হচ্ছে এক ঝাঁক ছেলেপেলে নিয়ে আমি প্রেম করছিলাম। ওখানে আমি একা ছিলাম না ওকে, আমার অন্য সব বান্ধবীরাও ছিল। তুমি হয়তো দেখতে পাওনি। এই তোমার পেয়ারের বোন জয়াও ছিল সেখানে, বুঝেছ? এখন বলো আমাকে কোন অ্যাঙ্গেল থেকে বেয়াদব মনে হয় তোমার? নীল তপ্ত কণ্ঠে বলল, তোকে আমার সব অ্যাঙ্গেল থেকে বেয়াদব মনে হয়। শুধু বেয়াদব না, তুই একটা মহা বেয়াদব। তুই গার্লস স্কুলে পড়ে ছেলে বন্ধু কোথা থেকে হয় তোর? পা খুব লম্বা হয়ে গেছে তাই না? বেশি বড় হয়ে গেছিস। তারা তৎক্ষণিক গাল ফুলিয়ে বলল, গার্লস স্কুলে পড়লে ছেলে ফ্রেন্ড থাকা যাবে না, এটা কোন বইতে লেখা আছে নীল ভাইয়া? তোমার তো কত বান্ধবী আছে। তুমি বয়েজ স্কুলে পড়তে, তাহলে বান্ধবী কোথা থেকে এলো শুনি? কেউ কখনো তোমায় বকাবকি করেছে এই বিষয়ে? শাসন করেছে? করেনি? তাহলে তুমি আমাকে কেন শাসন করছো, বকছো কেন? ও, নিজের বেলায় কিচ্ছু না আর আমার বেলায় বেয়াদব? দিস ইজ নট ফেয়ার ভাইয়া। নীল চোখ রাঙিয়ে বলল, একদম মুখে মুখে তর্ক করবি না তারা, মেরে চামড়া খসিয়ে ফেলবো আমি তোর। তারা দুঃখী কণ্ঠে বলল, ও ভাইয়া এবার ছেড়ে দাও না গো, প্রায় 20 মিনিট হলো দাঁড় করে রেখেছো আমায়, পা ব্যথা হয়ে গেছে। এই তীব্র রোদে আমায় আর পুড়িও না গো, এমনিতে আমি কালো, এই মারখাই রোদে পুড়ে পুড়ে নির্ঘাত কয়লা হয়ে যাব। কোনো ছেলে আমার সাথে প্রেম করা তো দূরের কথা, আমার দিকে তাকাবে না পর্যন্ত। আমার এত বড় সর্বনাশ করতে পারবে তুমি ভাইয়া? উদাস কণ্ঠে কথাটা বলল তারা। দাঁতে দাঁত চেপে চোখ জোড়ায় অগ্নিগিরির দলা পুড়ে তারার গাল চেপে ধরে গর্জে উঠে বলল, কি বললি তুই? আবার বল দেখি। প্রেম করবি, ফার্স্ট ছেলেদের অ্যাটেনশন ক্যারি করবি, তারপর কোনো লোফার ছেলের সাথে রিলেশনে জড়াবি। তোর সাহস কেমনে হলো এসব বলার? কোন ক্লাসে পড়িস তুই? এই তোর বয়স কত হলো? এই তোর বয়স কত এবার বল? তারা ভয় পেয়ে গেল। ওর ফাজলামি করাতে নীল যে এভাবে রেগে যাবে তা বুঝতে পারেনি সে। বুঝলে কি আর বাঘের গোয়ায় হাত ঢোকাতো নাকি? তারা কাঁপতে কাঁপতে নীলকে বলল, ক্লাস 7, 12.5 বছর। দুধের দাঁত পড়েছে তোর? পড়েছে। কবে? শক্ত গলায় বলল। বিভৎস দৃষ্টিতে নীলের দিকে তাকালো তারা। এভাবে তাকানোর কারণ সে বড্ড বিভ্রান্ত নীলের এমন আজগুবি প্রশ্নে। আচ্ছা, কেউ কি আদৌ জানতে চায় দুধের দাঁত সম্পর্কে? কই, তারার কাছে আজ পর্যন্ত তো কেউ জানতে চায়নি।
তবে নীলই বা কেন এমন প্রশ্ন করে বসলো তারাকে?